This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিদি আপনাদের সঙ্গে রয়েছেন। আজ রেড রোডে মঞ্চে দাঁড়িয়ে এভাবেই আশ্বস্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অশান্তির প্রসঙ্গ টেনে বিজেপির পাশাপাশি একই বন্ধনীতে রেখে বিঁধলেন বামেদেরকেও। বিরোধীরা তারাও ছাড়ার পাত্র নন, তারাও ছাড়লেন না। মানে এক কথায় বলতে গেলে খুশির ঈদে জুড়ে গেল বেশ কয়েকটা অপ্রিয় প্রসঙ্গ। মাহে রমজানে ফুরফুরা আর পার্ক সার্কাসে ইফতার দিয়েছেন সুস্পষ্ট রাজনৈতিক বার্তা। ঈদ উল ফিতরে রেড রোডে নামাজ, এখানে কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী? ইফতার আর ঈদের মাঝে ছিলেন লন্ডনে। মুখ্যমন্ত্রী রেড রোডে সংখ্যালঘু সমাজকে জানালেন লন্ডনে কোন প্রশ্নের জবাবে তিনি কি বলেছেন। আর ইউ হিন্দু? हमने बोला हम गौरव के साथ आई एम हिंदू, आई एम मुस्लिम, आई एम सिख, आई एम ईसाई, आई एम इंडियन, व्हाट कैन यू डू? কিছুদিন আগেই বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন তিনি ব্রাহ্মণ পরিবারের সন্তান। ঘুমানোর সময় মাথার দিকে থাকে শিব মন্দিরের দেওয়াল। আর রেড রোডে দাঁড়িয়ে নিজেকে ধর্মীয় পরিধির ঊর্ধ্বে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। কিন্তু বিরোধীরা ছেড়ে কথা বলবে কেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে বাংলার মান সম্মান ডুবিয়ে এসেছে। क्या चाहते हैं लोग? डिवाइड एंड रूल चाहते हैं? हम नहीं चाहते हैं। हमारा जिंदगी देश के लिए कुर्बानी है, साथ साथ में हर रिलीजियन के लिए, हर कास्ट के लिए, हर किट के लिए, हर कम्युनिटी के लिए, हर परिवार के लिए हमारा जिंदगी आपके लिए। आप सलामत रहे तो हम सलामत रहेगा, ये आपको मालूम होना चाहिए। মুখ্যমন্ত্রী পছন্দ করেন হিন্দু মুসলমান এইসব আলাপ আলোচনা করতে, সব বলার ধক নেই, আজে বাজে কথা বলে। রাজনৈতিক সুবিধা পেতে ধর্মকে ব্যবহার করার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির ছুতো তৈরি করার চেষ্টা করছে বিজেপি। রাম ও বাম এক হয়ে গিয়েছে। कहते हैं 4 कम्युनल राइट्स हुआ, दंगा हुआ, प्रेसिडेंट रूल होना चाहिए, कौन कहाँ रहेगा इसका बारे में भी आप एट्रोसिटीज करते हैं। एट्रोसिस टेरिबल। अगर आप कंट्री को डिवाइड करने चाहता है तो पहले कॉन्स्टिट्यूशन को सलामत करो। नवरात्रि चल रहा है, मैं उसको भी शुभकामना देंगे, लेकिन हम नहीं चाहते हैं कि इसके लिए आप दंगा करें। তার কাজ হচ্ছে ওই ভোট ব্যাংকটাকে এক জায়গায় রাখা, পোলারাইজেশন করে রাখা, যাতে কংগ্রেস সিপিএম যদি বাই চান্স ভোট পেয়ে যায় মমতার আসন টলবে। উনি যা যা বলেছিলেন, বরং এখন মানুষ, আমি হিন্দু মুসলিম নির্বিশেষেই বলছি, তারা বুঝে গেছে যে এ রাজ্যের ভবিষ্যৎটাকে ধ্বংস করছে মমতা ব্যানার্জির সরকার এবং মমতা ব্যানার্জির বাহিনী। कोई आदमी आम जनता नहीं करते हैं, कोई एक पॉलिटिकल पार्टी करते हैं। ये शर्म की बात है, दुख की बात है। এটা পলিটিক্যাল, এবং উনি ঠিকই বলেছেন, পলিটিক্যাল পার্টি দাঙ্গা করায় এবং সেটা তৃণমূল কংগ্রেস করে, মমতা বন্দ্যোপাধ্যায় করায় দাঙ্গা পুরোটা। জ্যোতিবাবু বলেছিলেন সরকার না চাইলে দাঙ্গা হয় না। উনি বলছেন একটা রাজনৈতিক দল দাঙ্গা করছে, যে রাজনৈতিক দলকে উনি প্রশ্রয় দিয়েছেন। जो लाल पार्टी पहले बड़ा बड़ा बात करते थे सेकुलरिज्म का, आज लाल और गेरुआ एक हो गया। होने दो, होने दो, हम लोग रहेगा, हम अकेला ही रहेगा, हम अकेला 100 है। সেই রাজনৈতিক দলকে বাড়তে সাহায্য করার দায় বা দাঙ্গার দায় মুখ্যমন্ত্রীকে দিতে হবে। সরকার না চাইলে দাঙ্গা হয় না, দায়িত্ব মুখ্যমন্ত্রীর। কোন রকম দাঙ্গা করতে দেবেন না, কোন রকম দাঙ্গা करने नहीं देंगे आप, कि उसका एक ही आवाज है दंगा करो, और हमारा आवाज है दंगा रोको। उसको प्लान में আপনারা পরিকল্পনাতে কেউ পা দেবেন না, এটা আমার রিকোয়েস্ট আছে। কোন রাজনৈতিক দল ছড়াচ্ছে সেটা বাংলার মানুষ জানে। মোথাবাড়িতে যারা আক্রমণ করেছিল তারা কোন রাজনৈতিক দলকে ভোট দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় এদের তোষণ করে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানে হিন্দুরা একত্রিত হবে না। এবং আমি ওনার দলের সেই নেংটি বিদুর হিন্দুদেরকে প্রশ্ন করতে চাই যে তারা কি আদৌ হিন্দু, নাকি মুসলিম তোষণ করতে করতে তারা অর্ধেক মুসলিম হতে। ঈদের 6 দিন পরেই রামনবমী, তা নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতির পারদ ইতিমধ্যেই চলতে শুরু করেছে। মালদার মোথাবাড়ি থেকে অশান্তির খবরও এসেছে। রেড রোডে মুখ্যমন্ত্রীর অনুরোধ, প্ররোচনায় পা দেবেন না। একই সঙ্গে তাঁর আশ্বাস, রাজ্যের সংখ্যালঘুদের পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী। उसको छूना भी नहीं चाहिए। अगर वो आपको कुछ कहे तो आपको मालूम होना चाहिए कि दीदी है हमारे साथ, हमारा अभिषेक है हमारे साथ, जावेद है हमारे साथ, हम लोग का साथ पूरा सरकार है। आप ये बात मत सोचिए कि आपको कोई
कुछ कर सकता है। जो चिल्लाता है उसको चिल्लाने दो। মমতা বন্দ্যোপাধ্যায় কতখানি হিন্দু কতখানি মুসলিম আমরা পুরোটাই জানি। মমতা বন্দ্যোপাধ্যায় ধান্দাবাজ, ধান্দা ছাড়া উনি কিছু বোঝেন না। যে ধর্মের তোষণ করে, যে ধর্মের লোকের পদলেহন করে ওনার ভোট বাড়বে সেটাই তিনি করেন। जो उल्टा पलटा बात करते हैं उसको करने दो, लेकिन आप उसको बुरा मत मांगो। आप बुरा मांगोगे दिल से मांगो, टाइम में उसको बॉक्स सिखाना है, लेकिन उसको टच मत करो। टच करने से उसको इम्पोर्टेंस मिल जाता है। মুসলিমরা যেহেতু পোলারাইজেশন বেশি হয়, মুসলিমদের তোষণ করেন। যেদিন হিন্দুরা 100% পোলারাইজেশন হবে, দেখবেন এই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদেরকে ছেড়ে এসে হিন্দুদের পদলেহন। প্রকাশ্যে সংখ্যালঘু সমাজের পাশে থাকার বার্তা, এই বলে কি বিজেপির হাতে মেরুকরণের নতুন অস্ত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীর আশ্বাসের তাৎপর্য বোঝার চেষ্টা করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। চন্দ্রবিন্দুর চ, বেড়ালের তালুবস্যা এবং রুমালের মা, এই তিনে মিলে চশমা। হজ বড়লয় কি মেলাটাই না মিলিয়েছিলেন সুকুমার রায়, সেই ননসেন্স ক্লাবের বাঙালি সদস্য। আর তারপর এই বাঙালি আবারও বাংলার বুকে চশমার ন্যারেটিভ ফিরে এলো। এবং কোথায় ফিরে এলো এবং কার দ্বারা ফিরে এলো? আরও এক বাঙালির দ্বারা। তিনি কে? তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। जो आज साहिबे मसनद हैं, जो आज साहिबे मसनद हैं, कल नहीं होंगे। किराएदार हैं, जाती मकान थोड़ी है। किराएदार है, जाती मकान थोड़ी है। किराएदार हैं, जाती मकान थोड़ी है। सभी का खून है शामिल यहाँ की मिट्टी में। किसी के बाप का हिंदुस्तान थोड़ी है। सभी का खून है इस मिट्टी में शामिल, किसी का बाप का हिंदुस्तान थोड़ी है। রাহত ইন্দোরের বিখ্যাত শায়েরি পাঠ, রেড রোডের হর্ষোল্লাসে ভূষিত অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ তার নিশানায় বিজেপি। धर्म का चश्मा उतार के देखो, पूरा हिंदुस्तान खतरे में है और हम लड़ते मरते दम तक बंगाल की एकता को बरकरार रखने का संकल्प आज आप सबको साक्षी मानकर लेते हैं। जो इस मिट्टी में आग लगाने आएगा, उस आग में जल के वो खुद राख हो जाएगा। जो तोड़ने आएगा वो खुद टूट जाएगा, जो बिखरने आएगा वो खुद बिखर जाएगा। মার্চ মাসের 6 তারিখ নেতাজি ইন্ডোরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেচে বলেছিলেন বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে তিনি নাকি বিজেপিতে যাবেন। তার গলা কেটে দিলে কাটা গলা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে। তিনি বেঈমান নন বলেছিলেন অভিষেক। নেতাজি ইন্ডোরের স্টেজ থেকে রেড রোডের মঞ্চ, কার্যত 26-এর যুদ্ধ ঘোষণা হলো। অভিষেকই শঙ্খনাদ করলেন আর সংখ্যালঘু সমাজকে বার্তা দিলেন বাংলায় বিজেপি শক্তি ক্ষয় তৃণমূলই করছে। बंगाल से हम लोग जहाँ पे 18 सीट ये लोग जीत के आए थे, 6 सीट तो बंगाल के लोगों ने हरा दिया। তৃণমূলের দায়িত্বে শূন্য থেকে বিজেপি 18 এমপি হয়েছে, তারপরে 12 হয়েছে। শূন্য থেকে বাড়াবার দায়িত্বটা বিজেপিকে, তৃণমূলের। এদের লক্ষ্য হচ্ছে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা করা। যেভাবে হোক মুখে হিন্দুদেরকে বোকা বানানোর জন্য চেষ্টা। সেই বোকা বানিয়ে যতদিন বোকা বানিয়ে কাজ করবে যাবে, ততদিন হিন্দুরা আস্তে আস্তে মার খেতে খেতে মুর্শিদাবাদে মার খাচ্ছে, মালদায় মার খাচ্ছে, হিন্দুরা প্রত্যুত্তর দিতে শুরু করবে। এরপরে অস্বীকার করতে পারবেন, বিজেপির সহযোগিতা নিয়েই পশ্চিমবাংলায় তৃণমূল সরকার করেছে, তৃণমূলের সহযোগিতা নিয়েই পশ্চিমবাংলায় বিজেপি বাড়ছে, তথ্য তা বলে। এবং এর দায়িত্ব অবশ্যই তৃণমূল কংগ্রেসের। কে কার চশমা খুলে যায় না, তবে যারা চশমা পড়ে আছে তারা চশমাটা খুলে নিক আগে, তাহলে তো ঝামেলা মিটে গেল। বিজেপি যে সাম্প্রদায়িক দল সারা পৃথিবীর লোক জানে, কিন্তু দিদির এই ধর্মনিরপেক্ষতা ডববাজিটা থেকে বেরিয়ে আসুন, সেটা চাইবো আমি। আপনি প্রকৃতপক্ষে ধর্মনিরপেক্ষ হন দিদি, প্রকৃত অর্থে ধর্মনিরপেক্ষ হন। এই ধর্মনিরপেক্ষতার ডববাজি করবেন। বিসমিল আজিমাবাদীর একটি শায়েরি মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সভাতেই আবৃত্তি করেন। অভিষেক রাহত ইন্দোরের নতুন শায়েরি আমদানির পাশাপাশি পুরনো শায়েরির পুনরাবৃত্তিও করলেন। মমতা যতদূর বলেন তার সঙ্গে আরো 2 লাইন জুড়ে দিলেন। सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोड़ कितना बाजुए का दिल में। হিন্দু বিরোধিতা করে ওরা আনন্দ পায়, কিন্তু নতুন কিছু নয়। জিন বাঁশের ঝাড়ের থেকে তো বাঁশ তো আর আলাদা হয় না, জিন তো আলাদা হতে পারে না, একই জিন। बंगाल को जो तोड़ने आओगे उनके लिए 2 लाइन ऐड कर देता हूँ कि वक्त आने पे हम ये भी बता देंगे क्या हमने सोचा था और क्या हमारे दिल में है। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি বলেছিলেন তিনি বেঈমান নন। রেড রোডে কবিতার ছলে বললেন সময় এলে জানিয়ে দেবেন কি রয়েছে তার মনে। কি রয়েছে অভিষেকের মনে? ব্যুরো রিপোর্ট,
TV9 বাংলা। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, 6ই এপ্রিল রামনবমী। সময় যত গড়াচ্ছে পারো ততই চড়ছে। অস্ত্র নিয়ে মিছিলের পক্ষে বলছেন বিজেপি নেতারা, কিন্তু কেন বলছেন? দিলীপ ঘোষ বলছেন সুরক্ষার জন্য, আর ফালাকাটার বিজেপি বিধায়ক তিনি বলছেন প্রয়োজনে প্রতিশোধের জন্য। আচ্ছা, একটা কথা বলুন তো, একটা মিছিল তো সেখানে সুরক্ষার জন্য বা প্রতিশোধের জন্য অস্ত্র কেন প্রয়োজন? আবহাওয়া দপ্তর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বৃষ্টি হলে রামনবমীতে গরম বেশ খানিকটা কমবে, কিন্তু রাজনৈতিক উত্তাপ কমবে কি তার কোনো ইঙ্গিত নেই। উল্টে উত্তাপ চড়ছে তো চড়ছেই। 1 কোটি হিন্দু রাস্তায় নামবে। দোলের দিনই হুঙ্কার দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর দিলীপ ঘোষ বলেই চলেছেন অস্ত্র নিয়ে মিছিল হবে। রোজই বলছেন, সোমবারও বললেন। অস্ত্র নিয়ে মিছিল নূতন নয়, ভারতবর্ষে যুগ যুগ ধরে আছে। মহরমে যদি অস্ত্র বেরোতে পারে তো রামনবমীতে বেরোবে কেন? আমাদের সমস্ত দেবী দেবতার হাতে অস্ত্র আছে, তো অস্ত্র নিয়ে বেরোবো। কেন অস্ত্র লাগবে তাও খোলাখুলি খোলসা করেছেন দিলীপ। তো অস্ত্র নিয়ে বেরোবো, এবং অস্ত্র নিয়ে এই জন্য বেরোবার দরকার আছে মিছিলের সুরক্ষার জন্য। পুলিশের উপরে কোনো ভরসা নেই, তাই হিন্দুরা তাহলে ধর্মকর্ম বন্ধ করে দিতে হবে। শোভাযাত্রা পুজো পাঠ করবে না, কারণ কি হলেই হামলা হবে, যেটা হচ্ছে জায়গায় জায়গায়। সেই জন্য হিন্দুদের নিজের সুরক্ষার জন্য নিজের ব্যবস্থা করবে। দিলীপের চেয়েও কড়া সুর আলিপুরদুয়ারের ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনের গলায়। সনাতনী হিন্দু সমাজ, আপনি যদি কয়েক হাজার বছরের ইতিহাস দেখেন, তারা কাউকে আক্রমণ করে না, কিন্তু যদি আক্রান্ত হয় তাহলে তারা নিশ্চিতভাবে প্রতিহত করবে, প্রতিরোধ করবে, প্রয়োজনে তারা প্রতিশোধ নিতে বন্ধ করবে। প্রতিরোধ প্রতিশোধের প্রশ্ন আসছে কেন? বিজেপি নেতারা অতীতে রামনবমীতে অশান্তির প্রসঙ্গ টানছেন। হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুরের একাধিক জায়গায় সংঘর্ষ হয়েছিল, জানিয়ে হাইকোর্টে মামলা হয়েছে। এনআইএ তদন্তও চলছে। সব মিলিয়ে চড়া সুর বিজেপি নেতাদের। আমি এখান থেকে বলে যাচ্ছি, যেভাবে আপনাদের রামনবমী প্রতিবার হয়, এবারও সেইভাবে রামনবমী করবেন। কোন বাপের বাটা আটকাতে পারে আমি সেটা দেখব। এরপরে যদি রাস্তায় আমরা দেখি তৃণমূল মুসলিমদের হয়ে আমাদের ধর্মীয় আচরণে বাধা দেওয়ার চেষ্টা করছে, তাহলে তৃণমূলকে যে বাংলার জনগণ দেখে নেবে। উৎসব নিয়ে আগ্রাসী বিজেপি, এই সুরেই সমালোচনায় মুখর তৃণমূল। সেটা একটা উত্তেজনার সৃষ্টি হচ্ছে, এটা ঠিক না। আমরা সবাই শান্তিতে থাকবো, আনন্দের সাথে থাকবো। তাই এইখানে এই সাম্প্রদায়িক উস্কানির কোনো স্থান নেই। ওরা বিভিন্ন ধরনের একটা প্ররোচনার সৃষ্টি করতে চাইছে, বিষ মাখানো পলিটিক্সের দিকে নিয়ে যাচ্ছে, সেই জন্য এই ধরনের কথাবার্তা বলছে। রামনবমী নিয়ে সম্মুখ সমরে শাসক এবং প্রধান বিরোধী দল। বিধানসভায় যারা অনুপস্থিত তাদের পর্যবেক্ষণ কি? পশ্চিমবাংলায় মানুষ সম্প্রীতিবদ্ধ, দৃঢ়। তাকে ভাঙবার চেষ্টা করছে বিজেপি, তাকে ভাঙবার চেষ্টায় মদত দিচ্ছে তৃণমূল। এ বাংলায় সাম্প্রদায়িক রাজনীতির যদি কেউ জন্মদাত্রী হয়, তার নাম মমতা ব্যানার্জি, যার হাত ধরে এ বাংলায় আরএসএস এর আগমন। সব ধর্মের নিজস্ব লীলাক্ষেত্র আছে, সেখানে যখন অন্য ধর্মের মধ্যে ঢোকে তখনই খেলাটা বিলা হয়ে যায়। আরে হুঁশিয়ারি দেওয়ার মানে কি? আসলে একটা হিংসার চাষ হচ্ছে। ঈদের ঠিক আগের রাতে শহর জুড়ে রামনবমীর পোস্টার পড়েছে। সেই পোস্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি। তা নিয়েও জোর বিতর্ক। জানি না কে ছবি দিয়েছে, এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়। আমি রাজনৈতিক ব্যক্তি, আমি তো কারো বিয়েতে যে রাজনৈতিক বিয়ে হয়নি। যিনি প্রধানমন্ত্রী না হলে রাম মন্দির হতো না, তাই হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদীজির ছবি আমরা দিয়েছি। এটা রাজনৈতিক ব্যানার নয়, মন্দিরের তহবিল থেকে এই ব্যানার বানিয়েছি। একটা রামের ছবি আর পাশে একটা হনুমানের ছবি। হনুমানটা কে সাজবে? যে শুভেন্দু হনুমান হবে, না দিলীপ ঘোষ হনুমান হবে, না সুকান্ত হনুমান হবে, এইটা নিয়ে আবার ডিসপিউট। এটা হচ্ছে দেখে এখন একটা নতুন ইস্যু ওরা তৈরি করছে এই সাম্প্রদায়িকতার এতে, কিন্তু এটাতে খুব বেশি লাভ হবে না। আমি তো ফিরহাদ হাকিম সাহেবকে দাওয়াত দিয়েছি, উনি দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন, সবাইকে ওনাকে কেউ দাওয়াত দিচ্ছে না, খারাপ লাগছে দেখতে। আমি তো ওনাকে বলছি যে জয় শ্রীরাম বলে মিছিলে সবার আগে ফিরহাদ হাকিম সাহেব কলকাতায় আসে, মাথায় একদম গেরুয়া ফেটি বেঁধে। ভোট পাওয়া যায় না, বারবার বলে এটা ভোট এটা মূর্খতা হচ্ছে। রামনবমীতে যাতে অশান্তি না হয় তার জন্য অনেক আগে থেকেই সক্রিয় প্রশাসন। রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্তারা ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করে বার্তা দিয়েছেন। শান্তি চেয়ে বার্তা দিয়েছে প্রতিটি রাজনৈতিক দলই। একটাই বার্তা, অতীত যেন না ফেরে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
এবার দলের একাংশের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন দেবাংশু ভট্টাচার্য। নেত্রীর অপমানে কেন ছাত্র যুবরা মুখ খুলছে না, কেন গলা চড়াচ্ছেন না, দুদিন আগে ঠিক এই মন্তব্যই আমরা কিন্তু শুনেছিলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায়। আর এবার দেবাংশু কি বলছেন? যখন পদের দরকার পড়ছে তখন তারা গলা চড়াতে পারছেন, কিন্তু যখন নেত্রীর অপমান হচ্ছে তখন দলের একাংশ চুপ। ঠিক এই প্রশ্ন যখন তিনি তুলছেন, কুণাল এবং সৌগতর গলায় ভিন্ন সুর। All my respected guests, accommodation, evening, ladies and gentlemen. Don't dare bother. Go away! Go away! Go away! Go away! অক্সফোর্ডের কেলক কলেজে মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝে ছন্দপতন হয়েছিল। শিল্পায়ন নিয়ে বলার মাঝেই একদল বিক্ষোভকারী প্রশ্নের মুখে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দেন মুখ্যমন্ত্রীও। দলনেত্রীকে হেনস্থার প্রতিবাদে কি করছেন তৃণমূলের নেতা নেত্রীরা? এবার সেই প্রশ্ন তুলে দলেরই একাংশের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। তার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূল নেতাদের মানুষ চিনেছে। সেই দলনেত্রীর অসম্মানেও ওই নেতারা কেন মুখে কুলু পেটে রয়েছেন সেই প্রশ্ন তোলেন দেবাংশু। সব জায়গায় যদি আমি অপেক্ষা করে থাকি কখন সুব্রত বক্সী একটা নির্দেশ দেবেন, বা কখন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা নির্দেশ দেবেন, কিংবা কখন দলনেত্রী একটা নির্দেশ দেবেন, তারপরে আমি গ্রাউন্ডে অ্যাক্টিভ হব, এইটা আমার মনে হয় কোথাও গিয়ে সঠিক নয়। কারণ দল কোথাও বলেনি যে আমাদের নির্দেশের বাইরে তোমরা কোনো অ্যাক্টিভিটি করতে পারবে না, এই কথা নির্দেশ কোথাও দলের বলা নেই। তৃণমূলের ওই সব নেতাকে কটাক্ষ করে দেবাংশু বলেন, পদের দাবিতে গলা ফাটান, অথচ প্রতিবাদের সময় তারাই মৌন ব্রত নেন। দুদিন আগেই টিএমসিপিকে নিশানা করেছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ডের সিপিএম এর লোকেরা যে অসভ্যতা করেছে, সেই অসভ্যতার উত্তর কিন্তু দেওয়া উচিত ছিল যুব এবং ছাত্রদের। অক্সফোর্ডের বিক্ষোভের পিছনে বাম রামে যোগসাজশের অভিযোগ তুলেছে তৃণমূল। সোমবার কলকাতায় ঈদের সমাবেশ মঞ্চ থেকে সেই অভিযোগে সরব হন মুখ্যমন্ত্রীও। बाम राम एक साथ में जाया कलकत्ता से टिकट खरीद के, जाके बोला, हमको पूछा आर यू हिंदू? हमने बोला हम गौरव का साथ आई एम हिंदू, आई एम मुस्लिम, आई एम सिख, आई एम ईसाई, आई एम इंडियन, व्हाट कैन यू डू? মুখ্যমন্ত্রীর তোলা আঁতাতের অভিযোগ স্বাভাবিকভাবেই মানতে রাজি নন বিরোধীরা। সামনে কিছু লোক, তারা নিশ্চয়ই বিজেপির সমর্থক বলে মনে করা যায়, তারা প্রশ্ন করেছেন হিন্দু ইত্যাদি ইত্যাদি সংক্রান্ত। ছাত্ররা পিছনে, দুটোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। সাধারণ মানুষ প্রশ্ন করেছে, যে প্রশ্নটা সাধারণ মানুষের মনে বাংলায় ঘুরছে তারা করেছে। অক্সফোর্ডে দলনেত্রী হেনস্থার বিরুদ্ধে সরব না হওয়ায় দলের একাংশকে কাঠগড়া তুলেছেন দেবাংশু। কংগ্রেস নেতা অধীর চৌধুরীর মতে এ আসলে গোষ্ঠী কন্দল। এখন যে ছাত্র পরিষদ বা যুব যে নেতা টেতা আছে ওদের মধ্যে গোষ্ঠীগত পরিষদ, তো এখন তাকে তাড়ানোর জন্য হয়তো সব বলা হচ্ছে। দিদি যদি প্রকৃতপক্ষে অপমান হয়, আজকে এখানকার তৃণমূল লোকরা মনে করে হ্যাঁ দিদি প্রকৃতপক্ষে অপমান হয়েছে, তাদেরকে আন্দোলন করার জন্য একে তাকে দিয়ে বলানো কি দরকার আছে? বিরোধীদের অনেকে গোষ্ঠী কন্দলের দাবি করলেও দেবাংশুর বক্তব্যের সমর্থনে দাঁড়িয়েছেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। খানিকটা ভিন্ন সুর সাংসদ সৌগত রায়ের গলায়। অক্সফোর্ডের ঘটনার পর যারা বিবৃতি দেননি, যারা পোস্ট করেননি, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে। দেবাংশু প্রশ্ন তুলেছে, আমি তাকে সমর্থন করি। দেবাংশু একটা খুবই অল্প বয়সের ছেলে, দলের মধ্যেকার কোনো বিষয় নিয়ে বাইরে প্রকাশ্যে মন্তব্য করব না। অক্সফোর্ডের বিক্ষোভ নিয়ে কলকাতায় ফিরে সোমবারই প্রথম মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঈদের সমাবেশ মঞ্চ থেকে নিশানা করেছেন বাম বিজেপিকে। তাৎপর্যপূর্ণভাবে একই দিনে সোশ্যাল মিডিয়ায় দলের নেতাদের একাংশের মৌনতা নিয়ে সরব হয়েছেন তৃণমূলের আইটি সেলের প্রধান। প্রশ্ন উঠছে, এবার কি তবে টিএমসির পারে বিক্ষোভের আজ এ রাজ্যে তৃণমূলের অন্দরের সমীকরণেও প্রভাব ফেলবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাস্তাঘাটে একটা ছবি আমরা মাঝে মাঝেই দেখি, বিশেষত ধরুন ভোরবেলা বা হাইওয়ের ধারে রাতের দিকে পুলিশ একটা পাশে দাঁড়িয়ে আছে এবং সেখানে অনেকেরই অভিযোগ যে পুলিশ নাকি টাকা তুলছে। এরকম একটা ভিডিও অশোকনগরের এক ব্যবসায়ী তিনি মোবাইল বন্দি করেছিলেন, তারপর সেটাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আর তারপর সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অভিযোগ তারপরই নাকি পুলিশ হেনস্থা করছে, এই অভিযোগ সামনে আসে তার পরিবারের তরফ থেকে। এমনকি ওই ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে পুলিশ, এমনটাও অভিযোগ সামনে আসে। কিন্তু পুলিশ কি বলছে? পুলিশ বলছে যে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই আসলে গ্রেফতার।
মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও প্রকাশ্যে ঘুষ নিচ্ছে পুলিশ। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। ব্যবসায়ীকে হেনস্থার অভিযোগ। কাঠগড়ায় উত্তর 24 পরগনার অশোকনগর থানার পুলিশ। মিঠুন সাহা নামে ওই ব্যবসায়ী তার দোকানের সামনে গাড়ি থামিয়ে পুলিশের টাকা তোলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যবসায়ী ও তার পরিবারকে হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, ব্যবসায়ীকে জোর করে থানায় তুলে নিয়ে যাওয়া হয়। তার স্ত্রী থানায় বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করতে গেলেও অসহযোগিতা করা হয়। শুধু তাই নয়, মধ্যরাত পর্যন্ত ব্যবসায়ীর মা, স্ত্রী, সন্তানকে ঘরের বাইরে বসিয়ে রাখা হয় বলেও অভিযোগ। দিনে দুপুরে ঘুষ নিচ্ছে, সেটা আমাদের প্রতিবাদ করা অন্যায় হয়েছে। সেই জন্য ওকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। ও অ্যারেস্টের কোনো ওয়ারেন্ট নেই যে ওকে কি কারণে অ্যারেস্ট করলো। ওকে মেন রাস্তা থেকে তুলে নিয়ে গেছে। এখন রাত্রি 11:06 বাজে। আমি বাড়ির বাইরে, ঘরের চাবি বড়বাবু দিচ্ছে না, ঘরের চাবি শুদ্ধ আটকে রেখেছে। আমি বারবার বললাম আমার মার একটা নার্ভের ওষুধ চলে, ওই ওষুধটা যদি না খায় মার একটা যখন তখন একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। মার কোনো কথা শুনলো না। বাচ্চাগুলো, 2টো বাচ্চা নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি রাস্তায় রাস্তায়। মিঠুন সাহার প্রতিবেশীরা অবশ্য বলছেন তিনি এলাকায় অশান্তি পাকাতেন, মহিলাদের উদ্দেশ্যে কটূক্তি করতেন। মিঠুনের বিরুদ্ধে প্রশাসনের কাছে আগে মাস পিটিশনও তারা দিয়েছেন। মিঠুন সাহাকে নিয়ে আমরা এখন বর্তমানে খুবই এর মধ্যে পড়েছি, ভীতিগ্রস্ত হয়ে গেছি ওর প্রতি। কারণ সাম্প্রতিককালে ওর কার্যকলাপ বিগত 1 বছর ধরে যে ধরনের কার্যকলাপ করে আসছে প্রতিবেশীর উপরে এবং পাড়ার উপরে, এবং বিশেষ করে পাড়ার মহিলাদেরকে নিয়ে ফেসবুকে যেভাবে নোংরা ভাষা ও ইউজ করেছে, সেটা নিয়ে আমরা যথেষ্ট বিব্রত হয়েছি। কারণ আমরা সবাই ঘর সংসার করি। এবছরও আমরা জানুয়ারি মাসে থানাতে জমা দিয়েছি মাছ পিটিশন। পুলিশ সূত্রে দাবি, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে মিঠুন সাহাকে গ্রেফতার করা হয়েছে। দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। মইপিঠ থেকে মইগ্রাম দেদার মদ বিক্রি হচ্ছে। এর আগেও প্রতিবাদ জানিয়েছিলেন এলাকার মানুষজন। এবার সেটা বিক্ষোভের আকার নিয়েছে। রীতিমতো রাস্তায় তারা মদের বোতল ভাঙলেন। মাথা বাঁচাতে পুলিশকে, পরিস্থিতি বাঁচাতেও পুলিশকে সেখানে হেলমেট পরে যেতে হয়। অভিযুক্তকে বিক্ষোভকারীদের হাত থেকে যখন পুলিশ ছাড়িয়ে নিয়ে যাচ্ছিল, সেই সময় যথেষ্ট বেগ পেতে হয়, পুলিশকে আক্রান্তও হতে হয়। সেখানকার মানুষজন বলছেন, বিশেষ করে মহিলারা বলছেন যে বারবার তারা পুলিশকে জানিয়েছিলেন যে এভাবে দেদার মদ বিক্রি চলছে, কিন্তু পুলিশ কোনো রকম ব্যবস্থা নেয়নি, যে কারণে তারা আজ এভাবে বিক্ষোভ দেখালেন। মদের বোতল রাস্তায় আছড়ে ভাঙছেন মহিলারা। রাত কতটা চড়লে এমন হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখতে হলো পুলিশকে। গ্রামের ছেলে বুড়োরা মদে আসক্ত, কাজে যায় না, সমস্ত টাকা পয়সা মদ খেয়েই নষ্ট করে, বাড়ির বউদের ওপর অত্যাচার চালায়। এমনই ভুরি ভুরি অভিযোগ জমছিল বারুদ হয়ে। সোমবার তারই বিস্ফোরণ ঘটল। আরামবাগের তিরোল গ্রাম পঞ্চায়েতের মইগ্রামে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামের মহিলারা। প্রত্যেকদিন আসছে, সবাই নিয়ে যাচ্ছে, আমাদের প্রতিবাদটা মদ করা চলবে না, এটাই হচ্ছে আমাদের কথা। ভাই মহিলাদের অভিযোগ, পুলিশকে বারবার বলেও লাভ হয়নি। এদিন ঘটনাস্থলে এসে আগুনের মুখে পড়েন পুলিশ অফিসাররা। হেলমেট পরে মুখ ঢাকার চেষ্টা করেন তারা। মহিলাদের চাপে শেষ পর্যন্ত পিছু হটেন। সামনে মুদির দোকান, আর তার আড়ালেই চলত দেদার মদ বিক্রি। বড়রা তো বটেই, স্কুল পড়ুয়ারাও সেখান থেকে নিত্যদিন মদ কিনত। এলাকার রাস্তা, মাঠ, জঙ্গল এলাকায় বসত মদের আসর। উপায় না দেখে রবিবার রাতে দোকানে চড়াও হন মইপিঠের দেবীপুরের মহিলারা। মদের বোতল ভাঙচুরের পাশাপাশি অভিযুক্ত দোকানিকেও মারধর করা হয়। এখানে সবসময় মাল বিক্রি হয়, বাচ্চা থেকে স্কুলের ছেলেও মাল নিয়ে যায়, ম্যাঙ্গো বোতলে মাল নিয়ে যাচ্ছে, ওখানে মিল ধারে, ওখানে বাঁধ ধারে, যেখানে সেখানে মদ খাচ্ছে। আমরা মেলা পার্বণ হলে কি আর বাজার ঘাট থেকে ঘুরতে পারি না। তোমরা কি আগে থেকে জানতে যে এখানে সত্যি মদ বিক্রি হয়? হ্যাঁ বিক্রি হয়, ধরা দেখে শুনে তারপরে এসছি ভাঙতে। তো প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি এর পিছনে? না, কিছু উদ্যোগ নেয় না। পুলিশ এসে দোকানিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা করতেই আগুনে ঘি পড়ে।
লাঠি হাতে মারমুখী হয়ে ওঠেন মহিলারা। বন্দ্যোপাধ্যায় দুয়ারে দুয়ারে আজকের মদ দেওয়ার যে বার্তা নিয়েছে তার একটাই কারণ, সুস্থ মস্তিষ্কের সমস্ত শিক্ষিত যুবক যুবতীদেরকে আজকের ধ্বংস করে, সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে আর এই পশ্চিমবঙ্গকে ধ্বংস করার একটা উদ্দেশ্য। এই সরকারকে অবিলম্বে পশ্চিমবঙ্গে মদকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, এই দাবি রাখি। এই যে মুদিখানার দোকানে আড়ালে মদের ব্যবসা, এটা তৃণমূল পুলিশ মিলেমিশে পয়সার বিনিময়ে এই মদের ব্যবসা করাচ্ছে। দেবীপুরের এই ঘটনা, আমরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আমরা মা বোনেদের যারা সোচ্চার হয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। শুধু মইপিট বা মইগ্রাম বলে নয়, সাম্প্রতিক অতীতে একাধিকবার জনতার হাতে পুলিশকে আক্রান্ত হতে দেখা গেছে। পুলিশের ওপর থেকে ভয় ডরটা চলে গেছে। এর জন্য কি পুলিশ নিজেই দায়ী নয়? এরপর তাদের মনোবল কোথায় গিয়ে দাঁড়াবে? তন্ময় বৈরাগী ও বিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। স্বাস্থ্য প্রশাসনের দিকেও তো আঙুল উঠছে। জাতীয় স্বাস্থ্য মিশনের বরাদ্দ টাকা খরচই করতে পারল না সরকারি হাসপাতাল, অথচ সরকারি হাসপাতালে ভর্তি রোগীর আত্মীয়দের হাসপাতালের বাইরে ছুটতে হচ্ছে ওষুধের জন্য। এখন প্রশ্ন উঠছে, এই দুর্দশার দায় কে নেবে? টাকা এসেছিল রোগী পরিষেবার জন্য, টাকা খরচ করতে পারেননি কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আর তার জেরে যারা রোগীর পরিজনেরা রয়েছেন তাদের যে ফ্রি ড্রাগ খাতে যে টাকা এসেছিল সেই টাকা ফেরত চলে গেল। আর এখানে রোগীর পরিজনেরা বলছেন তাদেরকে বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে। জলে গেল জাতীয় স্বাস্থ্য মিশনে বরাদ্দ 87,29,401 টাকা। 2024-25 আর্থিক বছরে জননী সুরক্ষা, বিনামূল্যে ওষুধ, ডায়ালিসিস, ব্লাড ব্যাংক, থ্যালাসেমিয়া, এসএনসিইউ সহ 30টি খাতে এই টাকা মঞ্জুর করেছিল স্বাস্থ্য ভবন। সেই টাকা খরচই করতে পারেনি কলকাতা মেডিকেল কলেজ, বরং বাইরে থেকে ওষুধ কেনা, চিকিৎসা সামগ্রী কেনা, পরীক্ষা নিরীক্ষা করাতে হচ্ছে রোগীদের। আমাদের বাইরে দিয়েছে, আমরা বাইরে থেকে কি ওষুধ কিনে এনেছেন বাইরের থেকে? ও ইনগাশন কিনেছি, ও ট্যাবলেট কিনেছি। কত টাকার ট্যাবলেট কেনা হয়েছে? 1270 টাকার ট্যাবলেট কেনা হয়েছে। জননী সুরক্ষার পেটের ছবি করে এসেছে, 2000 টাকা নিয়েছে এই একটু আগে, এই নিয়ে গেল। দুটো ইনজেকশন কিনেছেন দেখাচ্ছেন, এবং টোটাল 1372 টাকা, এবং আপনাকে ডিসকাউন্ট দিয়ে 630 টাকায় আপনাকে পেমেন্ট করতে হয়েছে। এখানে এই ওষুধগুলো নেই বললো তো, নেই বললে এই ওষুধগুলো হ্যাঁ লিখে দিয়েছিল আনতে হবে বললো। 4800 টাকার ওষুধ এনেছি। কি কি ওষুধ? কি কি সব ছিল, সব স্লিপ আছে, আমার উপরে লোক গেছে, নাহলে আমি বিলটাও দেখিয়ে দিত। সবই টাকা দিয়ে সম্ভব এবার টাকা দিয়ে না, পাচ্ছি না তো, গরিব লোক আমরা পাচ্ছি না তো। কেন এমন হলো? কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং এমএসবিপির যুক্তি, টাকা আসা এবং ইয়ার এন্ডিং এর মাঝখানে পরিসীমাটা যদি সময়টা খুব কম হয়, অনেক সময় পুরোটা ইউটিলাইজ করা যায় না। তা তবুও এই ক্ষেত্রে কি হয়েছে সেটা আমরা দেখব। আমাদের ঐকান্তিক প্রয়াস ছিল যাতে কোনো টাকা পয়সা না ফেরত চায়, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা আমাদের অ্যাকাউন্টসকে বোঝাতে পারিনি যে টাকাগুলোর খরচা পুরোটাই করে দেওয়া উচিত। কেন্দ্রীয় বরাদ্দ না পাওয়া নিয়ে বছরভর সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অথচ তাঁর সরকারের একটি দফতরের টাকা খরচ না হওয়ায় দিল্লি ফিরে যাচ্ছে। সমালোচনায় মুখর চিকিৎসকরা। ভেতরে থাকলে আপনাকে জাল ওষুধ খেতে হবে, ভেতরে কোনো পরীক্ষা টেস্টিং কোনোটাই হচ্ছে না। আপনি পিপিপি মডেলে যে কটা সিটি স্ক্যান, এমআরআই স্ক্যান যা কিছু তৈরি হচ্ছে সেগুলো কিন্তু এখন একের পর এক প্রায় বন্ধ হতে চলেছে। কি করা হচ্ছে? প্রত্যেকটা টেস্ট বাইরে পাঠাতে হচ্ছে। মানুষের প্রয়োজনে এই সমস্ত কিছুকে ব্যবহার করা তাদের যে চূড়ান্ত অনীহা, এগুলো তারই সব প্রকাশ। ইনভেস্টিগেশন, ওষুধ, জীবনদায়ী ওষুধ, এগুলো বহু ক্ষেত্রেই কিনে দিতে হয়। আসলে সরকার শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়ের ওপর থেকে হাত উঠিয়ে নিতে চাইছে। জনতার দুর্ভোগ বাড়ছে, খরচও বাড়ছে, এ কথা কি সরকার অস্বীকার করতে পারবে? সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। শিক্ষায় নিয়োগ দুর্নীতি, সেটা প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে, গ্রুপ সি হতে পারে। আমরা দেখেছি কিভাবে বিভিন্ন জায়গায় পৌঁছে গেছিল চাকরি চোরদের হাত। আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে এসএসসি বা প্রাইমারিতে ওএমআর শিট জালিয়াতি করা হয়েছিল, কিভাবে অযোগ্যকে পাস করিয়ে দেওয়া হয়েছিল। আর এবার আমরা যে অভিযোগ পাচ্ছি, মাদ্রাসা নিয়োগের ক্ষেত্রে একেবারে উল্টো রাস্তা অবলম্বন করা হয়েছে। এইখানে ওএমআর শিটে কালির আঁচড়ে একজন যোগ্যকে অযোগ্য করা হয়েছে। শুধু তাই নয়, এই কালি ধরা পড়েছে ফরেন্সিক ল্যাবে।
এর প্রশ্ন হচ্ছে, যারা এই কীর্তি করলো তারা কি ধরা পড়বে? পড়লে কবে? এসএসসির পর এবার মাদ্রাসায় নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ। ওয়েমার শিটে কারচুপি করে নম্বর কমানোর অভিযোগ। দুর্নীতির পর্দাফাঁস TV9 বাংলায়। মাদ্রাসা নিয়োগে যোগ্য প্রার্থীদের নম্বর কমিয়ে অযোগ্যদের জায়গা করে দেওয়া হয়েছে। কিভাবে হয়েছে এই জালিয়াতি? সূত্রের দাবি, যোগ্য পরীক্ষার্থীরা নিয়ম মেনে ওয়েমার শিটের 2টি অপশন কালো করেছিলেন, কিন্তু তৃতীয় অপশনে কালো দাগ দিয়ে তার নম্বর কমাতে কারচুপি করা হয়েছে। ক্যান্ডিডেট যে এ এবং বি এই দুটোতে দাগ দিল, সে 55-র মধ্যে সে অনেক বেশি নাম্বার পেতে পারত। তার অ্যাসেস হলো শুধুমাত্র 28 নাম্বার। তার বি এবং সি এর মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশন জানাচ্ছে যে তাদের মধ্যে কনফিউজ, যেহেতু বি এবং সি এনসার্কেল করেছে তাই তার অ্যাসেস হলো না। আসলে এ এবং বি এনসার্কেল করেছিল, সিটা এনসার্কেল করে দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন, তাকে অযোগ্য বানিয়েছে। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন এক পরীক্ষার্থী। সন্দেহজনক ওয়েমার সংরক্ষণ করতে বলেন তৎকালীন বিচারপতি। ইতিমধ্যে এই নিয়ে আদালতে একটি রিপোর্টও পেশ করেছে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি বা CFSL। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব বলছে যে কালি দিয়ে এক্সট্রা গোল্লা পাকানো হয়েছে সেই কালি আলাদা, অর্থাৎ পরিকল্পিতভাবে যোগ্য পরীক্ষার্থীকে অযোগ্য বানিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন। CFSL বলে হ্যাঁ, এবং এই যে সি গ্রুপ এক্সট্রা এনসার্কেল করা হয়েছে এটা অন্য কালিতে করা হয়েছে, এবং তার ভিত্তিতে এ এবং বি কে অ্যাসেস করে তার বরাদ্দকৃত নাম্বারের উপর ভিত্তিতে তাকে ইন্টারভিউ নেওয়া হয়। ফলে একদিকে যেমন অযোগ্যদের যোগ্য বানানো হচ্ছে, অন্যদিকে যোগ্যদের অযোগ্য বানানো হচ্ছে এভাবে এক্সট্রা এনসার্কেল করে। মাদ্রাসা কমিশনের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দুর্নীতির নতুন অধ্যায় সামনে আসতেই সরকারের টুটি চেপে ধরেছে বিরোধীরা। শিক্ষা রসাতলে চলে গেছে, নতুন আর কি, নতুন করে কোথাও যাওয়ার জায়গা নেই, রসাতলের সব থেকে তলেই অবস্থান করছে, এবং এই শিক্ষাকে বিক্রি করে শপিং মলে পরিণত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে আর বাজ বিচার নেই, মাদ্রাসা, স্কুল শিক্ষা, উচ্চশিক্ষা সব একটাই মলে পাওয়া যাচ্ছে, সেই মলের নাম হচ্ছে TMC। যখন দুর্নীতি হয় তখন তো একটা জায়গায় হয় না, সর্বত্র হয়, এবং হয়েছে পশ্চিমবঙ্গের স্কুলে, মাদ্রাসায় সর্বত্র দুর্নীতি হয়েছে। কারণ সরকারের অধীনে যা দুর্নীতি হবেই। কোথায় দুর্নীতি নেই সেটা নিয়ে গবেষণা করতে হবে। তৃণমূল কংগ্রেস, যার মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা এ রাজ্যে, সেখানে দুর্নীতি হয়নি এমন একটা ক্ষেত্র খুঁজে বার করার চেষ্টা বহুদিন থেকেই হচ্ছে। গবেষকরা অনেক চিন্তা করেছেন কিন্তু খুঁজে পাননি। আপনারা তথ্য প্রকাশ করেছেন, খুব ভালো। এই নিয়ে আবার তদন্ত করতে হবে, আবার আদালতে যেতে হবে। ওয়েমার শিট জালিয়াতির ভয়াবহ নমুনা দেখা গিয়েছিল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগেও। কেউ শূন্য খাতা জমা দিয়েও পেয়ে গিয়েছিল 54। ওয়েমারের ভেলকিতে অযোগ্য বনে গিয়েছিল যোগ্য। এবার অবশ্য উলট পুরাণ, অযোগ্যদের জায়গা দিতে যোগ্যদের অযোগ্য বানানো হয়েছে। এখানেও কি লক্ষ লক্ষ টাকার খেল? স্কুল সার্ভিস কমিশনে বিস্তর দুর্নীতি আমরা দেখেছি, এবার মাদ্রাসা সার্ভিস কমিশনেরও ছাপি খুলছে। দুর্নীতির শিকড় কতটা গভীরে, এই প্রশ্ন বিরোধীরা তো তুলবেই। ক্যামেরায় কুণালের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। আচ্ছা, কলকাতা বস্তির জমি কি প্রমোটারদের দখলে চলে যেতে বসেছে? ফিরহাদ হাকিমের একটা সিদ্ধান্ত এই প্রশ্নকে প্রকট করেছে। কলকাতার বস্তি এলাকা ঠিকার অধীনে আনার সিদ্ধান্ত পুরসভার। ফলে এক্ষেত্রে সিঁদুরে মেঘ দেখছেন বিরোধীরা। তারা জমি, মানে বিশেষ করে বস্তির এলাকা, সেই বস্তি এলাকা প্রমোটারের দখলে চলে যাওয়ার আশঙ্কা তারা করছেন। এবার কলকাতা পুরো এলাকায় বস্তি বা উত্তরণের জমি নিয়ে মেয়রের সিদ্ধান্তে বিতর্ক। শহরের সব বস্তির জমি ঠিকার অধীনে আনার সিদ্ধান্ত পুরসভার, আর এই সিদ্ধান্তের জেরে বস্তির জমিতে প্রমোটারদের দাপট বেড়ে যাওয়ার আশঙ্কা। পুরসভা সূত্রে খবর, সম্প্রতি কলকাতা পুরসভার 72 নম্বর ওয়ার্ডে 2টি বস্তির বাসিন্দাদের উচ্ছেদ করে সেখানে প্রমোটিং করার সিদ্ধান্ত নেওয়া হয়। নির্মাণকারী সংস্থা সেই জমি কিনে নেয়। নিজের বিধানসভা এলাকায় এই ঘটনা ঘটায় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই বস্তি থেকে যাতে কাউকে উচ্ছেদ না করা হয় তা দেখতে মেয়রকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই বিষয়ে সক্রিয় হতে গিয়ে ঠিকার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছেন মেয়র। 72 ওয়ার্ডে এরকম 2টো বস্তি, সেগুলো প্রমোটারের থাবায় চলে যায়। অর্থাৎ গরিব মানুষ তারা হয় থ্রেট নয় টাকা নিয়ে তারা কলকাতায় ছেড়ে দিচ্ছেন। আগে বস্তিগুলো, বস্তি অর্থাৎ খালি জায়গা, সেখানে যে নিজের বাড়ি করেছে, দ্যাট ওয়াজ এ ভ্যাকেন্ট ল্যান্ড, যেখানে তারা রয়েছে, তাহলে তারা ঠিকা টেনেন্ট হবে। এগুলো বস্তি আমাদের ঠিকা টেনেন্সি আন্ডারে চলে আসে। বস্তির লোক তাদের নিজেদের রাইট পাবে।
কলকাতায় রয়েছে প্রায় ৩,৫34টি বস্তি বা উত্তরণ। এই বস্তির জমির মালিকানার চরিত্র এক এক জায়গায় এক এক রকম। অনেক জায়গায় রয়েছে বস্তিতে তার নিজের জমিতে বাড়ি করে রয়েছে সাধারণ মানুষ, সেই জমি বা সেই মালিকানা কিভাবে ঠিকার অধীনে যাবে সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আবার বেশ কিছু এলাকা রয়েছে যেগুলো রেল বা পোর্টের অধীনস্থ, সেগুলো কি করে রাজ্য সরকার ঠিকার আওতায় নিয়ে আসা হবে? আইনি জটিলতার কথা বলেছেন বস্তি বিভাগের মেয়র পরিষদ। সমস্ত বস্তিগুলো বা উত্তরণগুলো একসাথে নিয়ে যে যাওয়ার কথা কি বলেছেন মেয়র সাহেব আমি জানি না অতটা ডিটেলসটা। তা উনি তো মহানাগরিক, একদিকে উনি পুরমন্ত্রী, আইনগতভাবে নিশ্চয়ই বিচার বিশ্লেষণ করে বা আইন তৈরি করে যদি কিছু করা যায় সেটা অন্য প্রসঙ্গ। তিনি মহানাগরিক, তিনি মন্ত্রী, কিভাবে বলেছেন। তো আমি আপনাদের বলতে পারি কলকাতা শহরে যে বিভিন্ন ক্যারেক্টারে বস্তি আছে, বিভিন্ন আঙ্গিকে সেগুলো বিচার করতে হয়। বিরোধীরা বলছেন এই সিদ্ধান্তে বাড়বে সিন্ডিকেটের দৌরাত্ম্য। এমনভাবে তৈরি হচ্ছে যেটা বেশিরভাগটাই ওই আমাদের ববিদার ভাইরাই পাবে। ঠিকার আন্ডারে চলে যাওয়ার পর সেই ঠিকার ওপরে ফ্ল্যাট তৈরি হবে এবং সেই ফ্ল্যাট থেকে আমি বলছি ওই বস্তিবাসী মানুষগুলোর আর কোনো জায়গা হবে না। মোটার কিভাবে ওই রকম ঘরগুলো আলাদা করে করে করা সম্ভব, ফলে 10,000, 20,000, 15,000 কিংবা কোনো কোনো জায়গায় ভয় দেখিয়ে লাথি মেরে ভেঙে তাদের তাড়িয়ে দেওয়া হবে, দিয়ে তার উপরে ফ্ল্যাট হবে। অসাধু প্রমোটারদের দাপট বৃদ্ধির কথা উড়িয়ে দিচ্ছেন না কলকাতা পুরসভার চেয়ারপারসন। প্রমোটারদের একটা থাবা বসাচ্ছে বিভিন্নভাবে। সবসময় যে ভালো প্রমোটার আসছে তা তো না, অসাধু প্রমোটারও প্রচুর আসছে। তারা কর্পোরেশনের নিয়মকানুনকে ফাঁকি দিয়ে বা বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে তারা চেষ্টা করে সবসময় বস্তিবাসীদের অল্প টাকা দিয়ে তাদের উচ্ছেদ করে দিয়ে সেখানে প্রমোট করার জন্য। সব মিলিয়ে বস্তিগুলি ঠিকার অধীনে আনা নিয়ে মেয়র ফিরহাদ হাকিমের সিদ্ধান্তে সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই। প্রমোটারদের থাবা আরও চওড়া হবে না তো, প্রশ্ন থেকেই যাচ্ছে। সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। হাওড়ার ডাম্পিং গ্রাউন্ডে বিপর্যয়, মহাবিপদে বাসিন্দারা। আর সেই বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই নতুন করে বিপর্যয় এবার মধ্যমগ্রামের ডাম্পিং গ্রাউন্ডে। সেখানে জঞ্জালের স্তূপে আগুন, সেই আগুন জ্বলছে তো জ্বলছেই। বিপর্যয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা, তাদের চোখ জ্বলছে। তারা বলছেন কি করছে দমকল, কি করছে প্রশাসন। এক ঝলকে দেখলে মনে হতে পারে এলাকা কুয়াশায় ঢাকা, তবে শ্বাস নিতে গেলেই বিভ্রান্তি কেটে যাবে। এটা মোটেই কুয়াশা নয়, বিষ ধোঁয়া। মধ্যমগ্রামের ডাম্পিং গ্রাউন্ডে শনিবার আগুন লাগে। সোমবার আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও বিষাক্ত ধোঁয়ায় গোটা এলাকায় শ্বাস নেওয়া দায় হয়ে দাঁড়িয়েছে। কয়েক মিনিট থেকে কাজটা করছি, তাতেই আমাদের কথা বলা সম্ভব হচ্ছে না, নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে। কিন্তু এই ডাম্পিং গ্রাউন্ড এলাকার কাছাকাছি যে সমস্ত বাড়ি রয়েছে তাদের কতটা অস্বস্তি, কতটা কষ্ট বুঝতে পারছেন, কারণ তারা 24 ঘন্টা এই পরিস্থিতির মধ্যে আছে। ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকা হোক বা মধ্যমগ্রামের একটা বিস্তীর্ণ অঞ্চল, প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের। কেউ কেউ বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে উঠেছেন বিষ থেকে বাঁচতে। গ্যাসগুলো নাকে যাচ্ছে, ধোঁয়াগুলো নাকে যাচ্ছে, তো শ্বাসের খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, আর আমাদের তো বয়স হয়েছে, কদিন আর বাঁচবো? যা বাঁচতে চাইছে এই পৌরসভার জন্য আমাদের বাঁচতে পারবো না। আমরা বলেছিলাম যে এখান থেকে ডাম্পিংটা তুলে নিয়ে যান, চারিদিকে বাড়িঘর দৌড়, আমরা বসবাস করি, আমরা কেমনভাবে বসবাস করব। তা বললো না, ডাম্পিং উঠবে না, দরকার হলে তোমরা উঠে যাও। স্থানীয়দের দাবি, প্রথমে মধ্যমগ্রাম অঞ্চলের আবর্জনা ফেলার কথা থাকলেও এখন মোট 3টি পুরসভা অঞ্চলের আবর্জনা ফেলা হচ্ছে। আবর্জনার পাহাড় সীমা ছাড়িয়েছে। সমস্যা সমাধানে শুধু প্রতিশ্রুতি মেলে, কাজ হয় না, অভিযোগ স্থানীয়দের। এখন মধ্যমগ্রামের সাথে আবার অ্যাটাচ হয়েছে, বারাসাত অ্যাটাচ হয়ে গেছে, নিউ ব্যারাকপুর অ্যাটাচ হয়ে গেছে, মানে এখন 3টে এলাকার নোংরা এখানে। তো এলাকার কাউন্সিলর বা চেয়ারম্যান তিনি অনেকবার বলা হয়েছে, কি বলছেন? একবার বলা হয়েছে, লিখিত জমা দেওয়া হয়েছে, বললো প্রতিশ্রুতি দিয়েই তো চলে যাচ্ছে সব। আচ্ছা, কোনো কাজ হচ্ছে না। ধোঁয়ার মাঝে দাঁড়িয়ে কাজ করতে সমস্যায় পড়ছেন দমকল কর্মীরাও, সঙ্গে বেয়ারা হাওয়া। এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে কোন পরিস্থিতিটা আপনাদের সবথেকে চ্যালেঞ্জের মুখে ফেলছে? সমস্যাটা হচ্ছে হাওয়াটা। আচ্ছা, এমনি আগুন বলে আর কিছু নেই, সবটাই নেভে গেছে। বিষয়টা হলো হাওয়াটা দিচ্ছে বলেই ধোঁয়াটা উঠছে। TV9 বাংলাকে ফোনে দেওয়া প্রতিক্রিয়া মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ বলছেন, তো এলাকার মানুষ বলছে যে যে তারা থাকতে পারছে না, এতটাই কষ্ট হচ্ছে। সেই কষ্ট নিরসনে কি কোনো চিন্তা ভাবনা? আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
বিষ ধোঁয়ায় জীবন ঢেকেছে, নাক মুখ জ্বলছে, সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়ছেন, অসুস্থরা আরও অসুস্থ। জীবন থেকে এই ধোঁয়া কি আদৌ কাটবে, নাকি বেঁচে থাকা আরও দুরূহ হয়ে উঠবে? বিষ ধোঁয়ার মাঝেই উত্তর হাতড়াচ্ছেন মধ্যম গ্রামের মানুষ। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে শর্মিষ্ঠা চক্রবর্তীর রিপোর্ট, TV9 বাংলা। 6 এপ্রিল রামনবমী। রামেশ্বরমে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামনাথ স্বামী মন্দিরে পুজোও দেবেন। এমনকি পাম্বান যে নতুন ব্রিজ রয়েছে সেই নতুন ব্রিজেরও উদ্বোধন করবেন তিনি। কারণ দেশের মধ্যে প্রথম ভার্টিক্যাল লিফট ব্রিজ যা জাহাজের উপরে উঠে যাবে আবার নিজের জায়গায় চলে আসবে। আর সেই ব্রিজের খুঁটিনাটি ঘুরে দেখলেন TV9 বাংলার প্রতিনিধি। ভিউওয়াইজও খুব ভালো যে সমুদ্রের উপর থেকে ট্রেনটা আসছে, এটা একটা বেশ সুন্দর রোমাঞ্চ ব্যাপার। সমুদ্রের উপর দিয়ে রেল ব্রিজে করে আসা, বাবা হর হর মহাদেবের কাছে পৌঁছানো, এটা একটা আলাদা একটা ঐতিহ্য। উত্তাল বঙ্গোপসাগর, নীল জলরাশি, তার উপর রেল ব্রিজ। আবার দেশের দক্ষিণ প্রান্ত পর্যন্ত ছুটবে ট্রেন, আর জাহাজ এলে উঠে যাবে ব্রিজ। কয়েকদিনের অপেক্ষা, ফের ট্রেনে করে পৌঁছে যাওয়া যাবে তামিলনাড়ুর রামেশ্বরমে। ট্রায়াল রান হয়েছে ভালোভাবেই, এসে গেছে কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র। এবার সমুদ্র সেতুর ওপর ট্রেনের চাকা গড়ানোর পালা। ভারতীয় রেলের ইতিহাসে অন্যতম মাইলস্টোন হচ্ছে এই পাম্বান রেল ব্রিজ। ভূখণ্ডের সঙ্গে রামেশ্বরমকে যুক্তে এই পাম্বান রেল ব্রিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে। শতাব্দী প্রাচীন পাম্বাম ব্রিজ দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয় বছর তিনেক আগে। তার ফলে রামেশ্বরম পৌঁছতে সড়ক পথে যেতে হতো এলাকাবাসী থেকে পর্যটকদের। সমুদ্রের ওপর রেল সেতুর একদিকে মণ্ডপম, অন্যদিকে পাম্বান। তামিলনাড়ুর রামনাথপুরম জেলার একটি শহর হলো মণ্ডপম। ভারতের মূল ভূখণ্ডের অন্তর্গত এই মণ্ডপম থেকে ভারত এবং শ্রীলঙ্কার মাঝে অবস্থিত সমুদ্রে ঘেরা রামেশ্বরমের পাম্বাম দ্বীপ পর্যন্ত দীর্ঘ যে রেল সেতু হচ্ছে তা পাম্বাম সেতু নামে পরিচিত। শতবর্ষ প্রাচীন যে পরিত্যক্ত পাম্বান ব্রিজ রয়েছে তার সমান্তরালেই নতুন ব্রিজ তৈরি হচ্ছে। অত্যাধুনিক এই সমুদ্র সেতুর দৈর্ঘ্য 2.1 কিলোমিটার। 333টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে রয়েছে ব্রিজটি। বঙ্গোপসাগরের প্রায় 38 মিটার গভীর পর্যন্ত স্তম্ভের গাঁথনি রয়েছে। ব্যবহার করা হয়েছে 4500 মেট্রিক টন স্টিল। জং প্রতিরোধী ব্যবস্থা রয়েছে রেল ব্রিজের স্তম্ভ ও প্রতিটি অংশে, যা 100 বছর পর্যন্ত ব্রিজটির স্বাস্থ্য ঠিক রাখবে। এই রেল সেতু তৈরিতে খরচ হয়েছে 531 কোটি টাকা। এই পাম্বান ব্রিজের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডবল লাইন চালু হওয়া, অর্থাৎ আপ এবং ডাউন দুটি লাইনই থাকছে এই পাম্বান ব্রিজের ওপরে, যা কিন্তু পুরনো ব্রিজটিতে ছিল না। এটি দেশের প্রথম ভার্টিক্যাল লিফট সেতু। মার্কিন যুক্তরাষ্ট্র বা লন্ডনের মতন প্রথম ভার্টিক্যাল বা উল্লম্ব রেল ব্রিজ পেতে চলেছে দেশ। অর্থাৎ জাহাজ এলে এই সেতু স্বয়ংক্রিয়ভাবে উপরে উঠে যাবে, আবার নেমেও যাবে। জাহাজ চলাচলের জন্য ব্রিজের মাঝের অংশটি প্রায় 17 মিটার উল্লম্বভাবে উপরের দিকে উঠে যাবে। যে টাওয়ার দিয়ে ব্রিজের অংশটি উল্লম্বভাবে উঠবে তার উচ্চতা 34 মিটার। জাহাজের গতিবিধি বুঝতে করা হয়েছে এই বিশেষ ব্যবস্থা। ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেমে ধীরে ধীরে উপরে উঠবে সেতু। উপসাগর দিয়ে জাহাজ চলাচল করবে তখনই এই অংশটি প্রায় 17 মিটার পর্যন্ত উপরের দিকে উঠে যাবে। জাহাজ যখন চলে যাবে আবার সেটি নেমে যাবে। মূলত উপসাগরের দিক থেকে শ্রীলঙ্কার দিকে যেসব জাহাজ চলাচল করবে সেটা কিন্তু এখান থেকেই তাদের যাতায়াত করতে হবে। Gantry method we done for 234 piles, 27 piles through a normal method of dumping boulders and conventional, and balance 23/3 we can say 99 piles by barge mounted by a hydraulic rig done piling method. অত্যাধুনিক এই সমুদ্র সেতুতে ট্রেন ভালো গতিতেই যাবে। সমুদ্র সেতুর উপর দিয়ে ট্রেন ছুটবে 75 কিলোমিটার প্রতি ঘন্টায়, আর পাম্বাম থেকে মণ্ডপম সেকশনে ট্রেন চলবে 90 কিলোমিটার প্রতি ঘন্টায়। রামেশ্বরম ও দেশের প্রধান ভূখণ্ডের মধ্যে রেল যোগাযোগের ক্ষেত্রে এই ব্রিজ হয়ে উঠবে একটি বড় মাধ্যম। তার ফলে সাধারণ মানুষ থেকে পর্যটক সবাই অত্যাধুনিক পাম্বাম ব্রিজ চালু হওয়ার অপেক্ষায়। প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে দেশের দক্ষিণ প্রান্তের সমুদ্র সেতু। মূলত ভারতের রেল মন্ত্রক এবং দেশের সরকার
এই রেল ব্রিজকে আরও আধুনিক করে তুলেছে, পর্যটন ক্ষেত্রে আরও বিকাশ ঘটানোর জন্য এবং সাধারণ মানুষে যারা থাকে রামেশ্বরমের দ্বীপের দিকে তারা যাতে সহজে যাতায়াত করতে পারে সেই কারণে এই রেল ব্রিজের গুরুত্ব সর্বাধিক।